মাত্র 164টা ছেলে মেয়েকে নিয়ে যে যাত্রা আমি শুরু করেছিলাম আজ থেকে 3 বছর আগে, তাদেরকে ছোট্ট একটা স্বপ্ন দেখিয়েছিলাম যে চাকরি করব না, চাকরি দেব। এই যে একটা অহংকার, এটা কোনো দম্ভ না, এটা একটা অহংকার যে আমি চাকরি দিতে পারি, সেই ক্ষমতা আমার আছে, সেই যোগ্যতা আমার আছে। কিন্তু কেউ কোনোদিন আমার কানে কানে এসে, আমার মগজের মধ্যে এসে বলে দেয় নাই যে তুমি পারো, তোমাকে দিয়ে হবে। সেই স্বপ্নের বীজ আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য আমি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছি আমার বাংলাদেশের আমার সামাজিক কাজ হিসেবে, এবং বাংলাদেশের তরুণদের জন্য আমার কিছু একটা করার প্রয়াস। আমি স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশের জন্য কিছু একটা করব, কিন্তু আমি অনেক খুঁজলাম যে আমি কি করতে পারি। ছোটবেলা থেকে ভলেন্টিয়ারিং করতাম, নানান সাংস্কৃতিক কাজের সাথে জড়িত ছিলাম, মানুষকে সাহায্য করতাম। কিন্তু একটা পর্যায়ে এসে ক্যারিয়ারে এত বেশি মনোযোগ দিলাম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, যখন মনে হলো যে আমি সেটেল, হ্যাঁ আমার হয়তো 1000 কোটি টাকা দরকার নাই বা 100 কোটি টাকা আমার দরকার নাই, কিন্তু আপনাদের যে ভালোবাসা আমি তৈরি করেছি সারা বাংলাদেশে, এটা আমার কাছে 1000 কোটি টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। একটা মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে আমি নিজেকে আর বাড়াতে চাই না। আমি জানি না বাংলাদেশে মুশকিল তো ভাই সেরকম ভাবে কেউ চিন্তা করে কিনা, নিজের বলার মতো গল্প করে। আমি করি, আমি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টার সময় দেই আপনাদের জন্য। আমি এই যে আজকে কিন্তু আমার অফিস খোলা, কালকে সকালে ঢাকায় যাব, কালকেও যেহেতু ঘুম হবে না, অফিস করা হবে না। নিজের কাজ, আমার প্রায় 7-8টা ব্যবসা প্রতিষ্ঠান, নিজের ব্যবসা, নিজের কাজ সবকিছু ফেলে সারা বাংলাদেশে আমি ছুটে বেড়াচ্ছি আমার এই বাংলাদেশের সোনার ছেলেগুলোকে তৈরি করা। আমরা ইতিমধ্যে অনেক উদাহরণ তৈরি করেছি। 164 জনকে নিয়ে 90 দিন ধরে টানা ট্রেনিং, বিনামূল্যে 10টা স্কিল শপ, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কেউ কোনোদিন করে টানা 90 দিন। এবং আপনারা জানেন আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এখানে বসে আছেন। আমার আসলে আমি যখন ক্লাস 3-তে পড়ি, ক্লাস 4-এ পড়ি, হঠাৎ করে একদিন ক্লাস হেড টিচার আমাকে বললেন ক্লাস 3-র একটা ক্লাসে শিক্ষক আসেন না, আমাকে বললো যে তুমি ক্লাস নাও, কারণ আমি ফার্স্ট বয় ছিলাম। আমি গিয়ে ক্লাস 3-র ক্লাস নেই, ক্লাস 4-এ পড়া অবস্থা। এই হচ্ছে আমার শিক্ষকতা জীবন শুরু। তারপরে আপনারা জানেন যে আমি প্রচুর টিউশনি করেছি। আমি যখন স্টুডেন্ট লাইফ ছিলাম প্রচুর টিউশনি করেছি, এবং এই টিউশনি টাকা দিয়ে আমার উদ্যোক্তা জীবনের হাতে করি। টিউশনির টাকার সেভিংস দিয়ে পার্ট টাইম চাকরি করে স্টুডেন্ট লাইফে। আজকে আমি কেন বলছি স্টুডেন্টদেরকে যে আপনাদেরকে স্টুডেন্ট লাইফে কাজ শুরু করতে হবে, কারণ আমি করেছি। আজ থেকে 20 বছর আগে আমি এই কাজ করেছি, তখন কিন্তু এত সুযোগ ছিল না। আমি একটা প্রতিষ্ঠানে গিয়ে বলেছি, আমি তখন বিকম পরীক্ষা দিয়েছি, আমি গিয়ে বলেছি আমি একটা কাজ করতে চাই। বলে যে তুমি তো ইন্টারমিডিয়েট পাস, তোমাকে কি কাজ দিব? আমি বললাম যে আমি আপনাদের অ্যাকাউন্টসটা দেখতে চাই, কারণ আমি অ্যাকাউন্টিংটা ভালো পারি। বলে যে তোমাকে চাকরি দিতে পারি, কিন্তু টাকা তো দিতে পারবো না, কারণ তুমি তো আমাদের পে স্কেলে আসতে পারবা না। আমি 6 মাস বিনা বেতনে একটা প্রতিষ্ঠানে চাকরি করেছি। এতে কি হলো, আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে যাই, প্রথম ইন্টারভিউতে আমার চাকরি হয়ে যায়, কারণ ওই যে আমি 6 মাসের অভিজ্ঞতা অর্জন করেছি। তো জীবনে আপনি যা কিছু শিখবেন কোনো কিছুই বিফলে যাবে না। সেই জন্য আমি শিক্ষার্থীদের, এখানে স্টুডেন্ট কে কে আছেন একটু হাত তুলবেন। অনেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই
প্রতিদিন মাত্র 4 ঘন্টা আপনি বাঁচান। আপনি একটা চার্ট করেন 24 ঘন্টা, কতক্ষণ ঘুমাই, কতক্ষণ বই পড়ি, পড়ালেখা করি, কতক্ষণ অন্যান্য বই পড়ি। 1 পৃষ্ঠা, আমি তো বলি সবাইকে প্রতিদিন 1 পৃষ্ঠা পড়তে হবে অন্য বই। প্রতিদিন আমি কতক্ষণ ফেসবুকিং করি অন্যকে লাইক দেওয়ার জন্য, কি লাভ? লাভ আছে কোনো? এমন কিছু করেন যে আপনাকে অন্যরা লাইক দেয়। আমি শুনেছি কেউ কেউ 4-5 ঘন্টা নাকি ফেসবুকে থাকেন, কি লাভ? হ্যাঁ, আপনি এই যে নিজের বলার মতো গল্পে ঢুকে শিখেন, ওটা লাভ আছে, কিন্তু অন্যকে লাইক দিয়ে লাভ নাই। আপনি কতক্ষণ আড্ডা দেন, কতক্ষণ বন্ধুদের সঙ্গে কাটান, কতক্ষণ টেলিফোনে কাটান। 2 মিনিটে 1 মিনিটে যে কথা বলা যায় সে কথা নাকি ঘন্টার পর ঘন্টা অনেকে বলে। এবং আমি তো শুনলাম যারা প্রেম করেন তারা নাকি সারা রাত ফোনে কথা বলেন। তা আপনি সারা রাত ফোনে কথা বলতে থাকেন, প্রেম করতে থাকেন, তারপরে একটা সময় দেখবেন যে ওই মেয়ে একটা স্টাবলিশ ছেলেকে বিয়ে করে চলে গেছে, আপনি প্রেমও হারালেন, ক্যারিয়ারও হারালেন, কি লাভ হবে? আমি আপনাদের বলবো মাত্র 4 ঘন্টা সময় বের করেন আপনারা। এই যে এতগুলো কথা বললাম, ঘুম একটু কমিয়ে 6 ঘন্টা ঘুম, 7 ঘন্টা ঘুম কিন্তু এনাফ। ঘুম একটু কমিয়ে, ফেসবুকিং কমিয়ে, আড্ডা কমিয়ে, টেলিভিশন দেখা কমিয়ে, এই সবগুলো থেকে আপনি 30 মিনিট 20 মিনিট করে কমিয়ে কমিয়ে 4 ঘন্টা সময় বের করেন। গ্রাজুয়েশনের 4 বছরে আপনি যদি 4 ঘন্টা সময় প্রতিদিন কাজে লাগান, টোটাল সময়ের সংখ্যা দাঁড়ায় 5840 ঘন্টা। এই 5840 ঘন্টাকে আপনি যদি দিনে হিসাব করেন 243 দিন, তাহলে দেখেন যে ছেলেটা বা যে মেয়েটা এই 243 দিনকে কাজে লাগালো অনার্স শেষ করার আগে, সে আপনার থেকে কত দূরে চলে যাবে একবার ভাবেন। এই 243 দিনে সে কি করবে একটু বলে দিন। প্রথম বছর ভলেন্টিয়ারিং করবেন, নেটওয়ার্কিং করবেন, যত ক্লাব আছে, ইউনিভার্সিটির ক্লাব, কলেজের ক্লাব, পাড়ার ক্লাব, কোথায় কার ঘর তুলে দিতে হবে, রক্ত দিতে হবে, গাছ লাগাতে হবে, ইভেন্ট করতে হবে, ছুটে যান, পরিচিতি হবে এবং এটা কন্টিনিউ করতে হবে। অনেকে বলে ভলেন্টিয়ারিং সময় নষ্ট। এই ইকবাল বাহার এখানে দাঁড়িয়ে আছে ভলেন্টিয়ারিং করে। ভলেন্টিয়ারিং সময় নষ্ট না, ভলেন্টিয়ারিং আপনাকে এমন কিছু দিবে আপনি কল্পনা করতে পারবেন। আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না যে ভলেন্টিয়ারিং আপনাকে কত কিছু দেবে। ফার্স্ট ইয়ার এই কাজগুলো করেন, পরিচিতি বাড়ান, এটা চলতে থাকে থ্রু আউট দ্য ইয়ার, বছরের পর বছর চলতে থাকে। সেকেন্ড ইয়ারে 4টা স্কিল শিখেন 3 মাস করে। একটা হচ্ছে বাংলায় কথা বলা। আমরা কি বাংলায় কথা বলতে জানি? এখানে আসেন একজন, আসলেই দেখবেন যে হাত পা কাঁপছে, 2 জনের সামনে কথা বলতে পারে না। একটা প্রেজেন্টেশন দিতে বললে ক্লাসে প্রেজেন্টেশন দিতে পারে না, 10 বার বোর্ডের দিকে তাকায়। সেলস করবেন কিভাবে, আপনি লিডারশিপ কিভাবে তৈরি করবেন, আপনি একটা কোম্পানির মালিক কিভাবে হবেন যদি আপনি লিডারশিপটা কথা বলতে না জানেন? মানে বাংলায় কথা বলা শিখতে হবে। এবং এটা আমাদের নিজের বলার মতো গল্পে কিন্তু শেখানো হয়। 30 দিনের কোর্স, কিভাবে কথা বলার জড়তা কাটাতে হবে। এই যে আজকে তানিয়া এখানে এসে উপস্থাপনা করছে, এই মেয়েটাকে আমি দীর্ঘদিন ধরে দেখছি। আস্তে আস্তে করে লজ্জা পেয়ে পেয়ে কথা বলতো, এখন কি সাবলীল ভাবে 500 ছেলেমেয়ের সামনে কথা বলছে। এটা কারণ সে কোর্সগুলো করেছে। এরকম হাজারো ছেলে মেয়ে আপনারা কিন্তু কথা বলছেন আমাদের প্ল্যাটফর্মে। হাজার হাজার ছেলে মেয়েকে লাখো লাখো লোকজন চেনে। তার একটা বড় কারণ এই ভিডিওগুলো করছে। তারা কথা বলার জড়তা কাটানো শিখছে। 2 নাম্বার, পরের 3 মাসে কি করবেন? ইংরেজি শিখবেন। ইংরেজিতে কথা বলতে পারা, লিখতে পারা এবং শুনে বুঝতে পারা, এটা শিখতে হবে। এটার কোনো বিকল্প নাই। আপনি ছোট ব্যবসা করেন, বড় ব্যবসা করেন, আপনাকে ইমেল লিখতে হবে, বিজনেস লেটার লিখতে হবে, আপনাকে অন্যকে চিঠি পাঠাতে হবে, বিদেশে কমিউনিকেট করতে হবে, এলসি খুলতে হবে। সো ইংরেজি আপনাকে জানতে হবে, যেটা আপনাকে অন্য থেকে একটু এগিয়ে রাখবে। এখন ইংরেজি শেখার অসংখ্য সুযোগ অনলাইনে আছে এবং সবচেয়ে বড় কথা, আমরা নিজেরাই ইংরেজি শেখাচ্ছি বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগে না।
তিন নাম্বার কম্পিউটার লিটারেসি, বেশি না, 4টা কম্পিউটার লিটারেসি যদি শিখতে পারেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে আপনার কিভাবে একটা পেজ মেনটেন করতে হয় বা কিভাবে ইমেল লিখতে হয়, এই জিনিসগুলো জানা। ফেসবুক পেজ, কারণ আমরা তো এখন আর শোরুম নেওয়া আসে না, তাই না? এক একটা ফেসবুক পেজ হচ্ছে এক একটা শোরুম, তাহলে এই পেজটা কিভাবে মেনটেন করতে হয় এটা শেখা। আর 4 নম্বরে 4th কোয়ার্টারে কি আপনি শিখেন যে কোনো একটা টেকনিক্যাল স্কিল। কিরকম? আপনি কি জানেন ঢাকা একটা বড় হাসপাতালে, ধরেন ইউনাইটেড হাসপাতাল বা অ্যাপোলো বা সমরিতা, এই টাইপের হাসপাতালে হইবেন, একটা আল্ট্রাসাউন্ড চালায় যে ছেলেটা 8 পাস বা মেয়েটা, বেতন পায় 40 থেকে 50,000 টাকা, আর আপনি MBA করে 15,000 টাকা বেতনে জয়েন করেন। তাহলে বুদ্ধিমান কে? ওই ছেলেটা বা ওই মেয়েটা, কারণ সে টেকনিক্যাল জিনিসটা শিখেছে। তাহলে এরকম একটা টেকনিক্যাল কাজ শিখেন, একটা ভিডিও কিভাবে বানাইতে হয়, একটা গ্রাফিক্স ডিজাইন কিভাবে করতে হয়, ফ্রিল্যান্সিং করেন। মেবি ওই ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারই দাঁড়াইতে হবে, হয়তো এটাই আপনার এক সময় ব্যবসা হয়ে যাবে, আর কিছু করতে হবে। তাহলে একটা টেকনিক্যাল, সেটা টেক্সট লাইট ইঞ্জিনিয়ারিং হতে পারে, হেভি ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হতে পারে, গার্মেন্টসের উপরে হতে পারে, BGME এর উপরে হতে পারে, যে কোনো লাইনে, ফ্যাশন ডিজাইনিং এর উপর হতে পারে। তারপর ফ্রিল্যান্সিং তো বললাম, আউটসোর্সিং এর উপরে হতে পারে। একটা টেকনিক্যাল এডুকেশন নিবে 3 মাসের বা 6 মাসের। সেকেন্ড ইয়ারে শেষ, থার্ড ইয়ারে এসে পার্ট টাইম চাকরি করবেন, যেটা আমি করেছি আজ থেকে 20 বছর আগে। এখন তো অসংখ্য সুযোগ। জানুয়ারি মাসে বাণিজ্য মেলা হয় 30 দিন ধরে, হাজার হাজার স্টল বাণিজ্য মেলায়, ওখানে কিন্তু সব পার্ট টাইম ছেলেমেয়েরা কাজ করে। ফেব্রুয়ারি মাসে বই মেলা হয়, হাজার হাজার স্টল রমনাতে, সব পার্ট টাইম ছেলেমেয়েরা কাজ করে। ফাস্ট ফুডের দোকান, শোরুম, ইলেকট্রনিক শোরুম, মোবাইলের শোরুম, হোটেল, কোথায় না। আপনি দেখেন এখন হয়তো করোনার কারণে বন্ধ আছে, বাংলাদেশের যে কয়েকটা কনভেনশন হল আছে, বসুন্ধরা, যমুনা এবং বঙ্গবন্ধু কনভেনশন হল, প্রত্যেকটা হলে প্রতি শুক্রবার কোনো না কোনো মেলা হয়, ইন্টারন্যাশনাল মেলা, লোকাল মেলা। সেই মেলার সমস্ত ইভেন্টে পার্ট টাইম ছেলেমেয়েরা কাজ করে 3 ঘন্টা 4 ঘন্টা। তাহলে ওই যে আপনার কাছে আমি 4 ঘন্টা সময় চাইলাম দিনের, ওই 4 ঘন্টার সময় আপনি 1 বছরে 2টা বা 3টা চাকরি করেন, কিছু টাকা আসবে না? এই টাকাটা দিয়ে 4th ইয়ারে আপনি পার্ট টাইম ব্যবসা করবেন। এখন প্রশ্ন হতে পারে কি ব্যবসা করব? বাংলাদেশে 17 কোটি মানুষ খাওয়াবেন, পড়াবেন বা ব্যবহার করাবেন, আইডিয়া দরকার আছে। 12 মাসে কতগুলো উপলক্ষ দেখেন, বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, পূজা, 2 বিজয় দিবস, স্বাধীনতা দিবস। এখন 21শে ফেব্রুয়ারি তো সাদা কালো পোশাক পরে, আমের সিজন, লিচুর সিজন। আপনি কোন একটা, আপনি কি আপনার 10 জন বা 20 জন আত্মীয় স্বজনকে 20 মণ আম এনে দিতে পারেন না রাজশাহী থেকে? 10 টাকা করে লাভ করেন, এতে আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে। এবার আপনার গ্রাজুয়েশন শেষ, মানে অনার্স শেষ, সিভিটা লেখেন তো, কত বড় একটা সিভি হয়েছে, ভলান্টিয়ারিং করেছেন, আপনি 4টা স্কিল শিখেছেন, পার্ট টাইম চাকরি করেছেন 2টা বা 3টা, পার্ট টাইম ব্যবসা করেছেন 1টা বা 2টা। আপনার চাকরি বা আপনার ব্যবসা হবে না, আপনার যদি না হয় আমার কাছে বলেন, আমি গ্যারান্টি দিই আপনার ব্যবসা বা চাকরি রয়ে যাবে। একদিন, একটা দিনও আপনাকে বেকার থাকতে হবে। এখন আমরা যে স্বপ্নটা দেখাচ্ছি চাকরি কর, সে সারা জীবন হয়তো চিন্তা করেছে আমি চাকরি করে জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমি তার কানে কানে গিয়ে বলেছি যে তোমাকে দিয়ে এর বেশি কিছু সম্ভব, তুমি চাকরি করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 5টার পরে কি করো? উদ্যোক্তাদের 9টা 5টা নাই। উদ্যোক্তাদের লাইফ হচ্ছে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ, তাই না? তাহলে 5টার পরে আমি কি করব? বারান্দায় বসে
বউকে বলবো এক কাপ চা দাও, তারপর বলবো এই দেশে কিচ্ছু হবে না, তাই না? আপনি কি করেছেন? 5টার পরে টিভি দেখেছেন, সমালোচনা করেছেন, মানুষকে নিয়ে কথা বলেছেন, আপনি কাজ করেন রাত 10টা পর্যন্ত। 5টা থেকে আপনাদের সামনে দাঁড়া করতে চাই মুজাহিদ এই দেখেন একজন ইঞ্জিনিয়ার, তাকে এই দেখেন তার দিকে আপনারা খুলনায় তাকে একজন ইঞ্জিনিয়ার, সে একটা প্ল্যান্টে কাজ করে, ইঞ্জিনিয়ারিং এর একটা ছাত্র, পার্ট টাইম ব্যবসা করে, মাসে 4 লক্ষ টাকা সেল করে। লেখাপড়া করছে, লেখাপড়া অবস্থায় একটু আগে উদাহরণ দিলে, এখনো লেখাপড়া করছে। আমি আরেকজনকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই, রবিউল কোথায়? তারা এখন অনার্স পড়ছে। ম্যাডাম আপনি একটু তাকিয়ে দেখতে পারেন ছেলেটা থেকে। এই ছেলে 5,000 টাকা দিয়ে আমার কাছে আসতো যে স্যার আমি কি ব্যবসা করবেন, ব্যবসা করতে চাই, আমার কাছে কোনো আইডিয়া নাই, আমার কাছে টাকা নাই। আর আমি বললাম তোমার বাবাকে বলো, যে বাবা তো বিশ্বাস করে না আমাকে দিয়ে ব্যবসা হবে। সে বলে স্যার আমার কাছে 5,000 টাকা আছে। আমি বললাম এটা দিয়ে শুরু করো। ফুটপাতে, মিরপুরের ফুটপাতে বসে জিন্সের প্যান্ট বিক্রি করেছে 5,000 টাকা দিয়ে, এখনো তার অনার্স শেষ করে। 2.5 বছরে মাসে এখন 50 লক্ষ টাকা সেল করে। এখন তার অনার্স শেষ হয় নাই। এই গল্প আমি বাংলাদেশে তৈরি করছি। বিদেশে থাকে অনেকে, বিদেশ থেকে বাংলাদেশে এসে, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকে বা সাউথ এশিয়াতে যারা থাকে, তাদেরকে তো একসময় দেশে আসতে হয়। ইটালি বা ফ্রান্স বা ইউরোপে থাকলে বা আমেরিকাতে থাকলে হয়তো কার্ড পেয়ে তারা স্থায়ী বসবাস পায়। কিন্তু বাংলাদেশে এসে করবেটা কি? 50টা দেশের প্রবাসীদেরকে আমি এই উদ্যোক্তা জীবন শেখাচ্ছি, তাদেরকে তৈরি করছি। কিন্তু দেশে এসে তারা দিশেহারা হয়ে যায়। অনেকে এসে একটা বাড়ি করে ফেলে, জমি কিনে, তারপর খাওয়ার টাকা নাই, চলতে পারে না। তারপরে নানান লোকজন প্রলোভন দেখায়, এটা করেন ওইটা করেন, টাকাগুলো নষ্ট করে। কিন্তু আমরা নিজের বলার মতো গল্প তাদেরকে পথ দেখিয়েছি। আমি একটা উদাহরণ এখানে দেখাতে চাই। রুবেল কোথায়? এই যে রুবেল, মালয়েশিয়া প্রবাসী, একবারে মালয়েশিয়ার পাট চুকিয়ে দিয়ে নিজের পরিবারের সাথে থাকে, এখন মাসে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা সেভ করে। শূন্য থেকে, এরা সবাই 0 থেকে শুরু করেছে। প্রবাসীদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রবাসীরা বাংলাদেশের অক্সিজেন। তারা বাংলাদেশের জন্য যে স্যাক্রিফাইস করে এটা আমরা করি না। আমরা অনেক আরামে থাকি, কষ্টটা তারা করে। 48 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রায় তারা কাজ করে। সন্তান বড় হয়ে যায়, সেই সন্তানের শৈশব তারা দেখতে পায় না, সন্তানের গায়ের গন্ধ তারা পায় না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা পরিবারের সাথে ঈদ করতে পারে না। আমরা পরিবারের সাথে ঈদ করি। তাদের ত্যাগ, এই যে তাদের ত্যাগ, সেই জন্য আমি তাদেরকে সন্ধান দিয়েছি যে তোমাদেরকে আমি বেশি দিন আর পরিবারের থেকে দূরে রাখতে দিব না, তোমাদেরকে আমি দেশে ফিরিয়ে আনবো আত্মমর্যাদা দিই। এবং সেই কাজ নিজের বলার মতো গল্প করে যাচ্ছে এবং তাদেরকে একটা আত্মমর্যাদা দিয়ে একটা ব্যবসায়ী হিসাবে, একজন উদ্যোক্তা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। এবং এখন আমার ধারণা শত শত প্রবাসী অলরেডি ইতিমধ্যে উদ্যোক্তা হয়ে গেছে এবং অনেকে শুধু বাংলাদেশে নয়, প্রবাসে বসে বাংলাদেশে ব্যবসা করছে। সেই রাস্তা আমরা তৈরি করে দিয়েছি। আসলে আমি যদি কথা বলতে থাকি বিকেল হয়ে যাবে, এত গল্প, এত কথা। শুধু শেষে একটা কথা বলবো, যে কথাটা বলে আমি প্রতিনিয়ত আমি প্রোগ্রাম শেষ করি। সেটা হচ্ছে, আপনারা জীবনে যা কিছুই করতে চান না কেন, একটা চমক দরকার, একটা দোয়া দরকার। এবং সেই দোয়া দিতে পারে একমাত্র কিন্তু বাবা মা, আর কেউ না। তো আপনারা যদি মনে করেন জীবনে আমি অনেক কিছু করে ফেলবো কিন্তু বাবা মার খোঁজ রাখবো না, বাবা মাকে শ্রদ্ধা করবো না, বাবা মার সেবা করবো না, আপনাদের চাইতে দুর্ভাগ্য
পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীতে সবচাইতে ভাগ্যবান ছেলে অথবা মেয়ে সে, যার বাবা মা এখনো বেঁচে আছে। আমি আপনাদেরকে শিখিয়েছি প্রতিদিন বাবা মাকে জড়িয়ে ধরুন, দেখবেন কি একটা শক্তি বুকের মধ্যে লাগে, কি একটা আনন্দ বুকের মধ্যে লাগে। মেয়েরা হয়তো অনেক সময় চিন্তা করে বড় হয়ে গেছি, বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কিন্তু কিসের লজ্জায় যেন পারি না। আজকেই ধরেন বাসায় গিয়ে দেখবেন কি ভালো লাগে। প্রতিদিন ধরেন, প্রতিদিন সালাম করেন, প্রতিদিন দোয়া নেন। এই একটা মাত্র সম্পর্ক পৃথিবীতে যারা কিছু চায় না, আপনার ভালো চায়, নিখাত নির্ভেজাল সম্পর্ক। সো আমি আপনাদের বলবো, জীবনে যদি যত পরিশ্রম করেন না কেন, শেষ মুহূর্তে দেখবেন যে কিছু একটা হচ্ছে না, চেক করে দেখেন আপনার মাথার উপর আপনার বাবা মার দোয়া ঠিক মতো আছে কি। যেদিন মরে যাবে সেদিন আফসোস করে আর ভুল করতে পারবে। আহারে কি ভুল করবে। এখনো যাদের বেঁচে আছে তারা আরেকবার ভাবেন যে আমি আরেকটু বেশি হাসি মুখ, আরেকটু বেশি খুশি, আরেকটু বেশি শ্রদ্ধা, আরেকটু বেশি ভালোবাসা আমি বাবা মাকে দিতে পারি কিনা। বাবা মা টাকা পয়সা চায় না, বাবা বোঝে আমার সন্তানের সামর্থ্য নাই বা কম সামর্থ্য বা পাচ্ছে না, এটা বোঝে। তারা চায় একটা সুন্দর ব্যবহার, একটু আদর, একটু ভালোবাসা, একটা আস্থা চায়। এবং এইটা আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন। এইটা আপনার লাইফে চমক ঘটায়। সো এই চমকটা তার মৃত্যুর আগে নিয়ে নেন।